আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্রুপের পরবর্তী ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের ক্লাস আবারও শুরু হচ্ছে প্রোনাউনের উপরে। এটা প্রোনাউনের উপরে দ্বিতীয় ক্লাস। তো গতকাল আমরা যে আলোচনাগুলো করেছিলাম তার মধ্যে মূলত ছিল প্রোনাউনের ক্লাসিফিকেশন এবং পার্সোনাল প্রোনাউনের প্রয়োগগুলো, পার্সোনাল প্রোনাউনের সিকোয়েন্স, এইগুলো। তো আমরা গতকাল যেটা দেখেছিলাম, এই যে যেমন এই কোশ্চেনটা নিয়ে যে হুইচ ওয়ান ইজ দ্য ইনডেফিনিট প্রোনাউন, এই প্রশ্নকর্তা আমি দেখিয়েছিলাম উত্তর ডি নিয়েছে, মানে অ্যানিবাডি নিয়েছে। তো তার পক্ষে আমি রেফারেন্সে দেখিয়েছিলাম। তো সেক্ষেত্রে এই যে এই কোশ্চেনটা দেখিয়েছিলাম যে অ্যানিবাডি ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট ইনডেফিনিট প্রোনাউন, ঠিক একইভাবে। তাহলে এখানে প্রশ্নকর্তা উত্তর নিয়েছেন বি, কিন্তু সঠিক উত্তর বিও 100% সঠিক, যেটা প্রশ্নকর্তার জানার বাইরে ছিল। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে ফেসবুক পোস্ট থেকে দেখিয়েছিলাম ইনডেফিনিট প্রোনাউনের প্রয়োগ, দে অ্যাজ ইনডেফিনিট প্রোনাউন, যে দে সে মানে পিপুল সে বা ইট ইজ সেড। তো এর রেফারেন্সটা আমি আপনাদেরকে কালকে মিস করছিলাম, যে আজকে রেফারেন্সটা দেখাই। এইটা আপনারা পাবেন প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার, এই যে থমসন অ্যান্ড নেভি মার্টিনেটের বইও আছে, আবার এ টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন পিকেডি সরকারের বইয়ে আছে, দুই জায়গাতেই আছে। তো তাহলে কি হচ্ছে, আপনাদেরকে প্রুফ দেখাই, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। বইটা হলো এইটা, এ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার, এই যে থমসন অ্যান্ড নেভি মার্টিনেটের বইয়ের, এটা সেকশন 68। আপনারা আরও ভালোভাবে দেখেন, এই যে দেখেন 68, ইউ ওয়ান অ্যান্ড দে অ্যাজ ইনডেফিনিট প্রোনাউন। তাহলে ইউ কি হয়? ইউ পার্সোনাল প্রোনাউনও হয়, আবার ইনডেফিনিট প্রোনাউন হয়, এটা জেনে রাখবেন। এই যে দেখেন, এই যে দেই, তাহলে মনে রাখবেন ইউ ওয়ান দে এরা ইনডেফিনিট প্রোনাউন হবে। দে এর ক্ষেত্রে দেখেন দে ইউজড অ্যাজ সাবজেক্ট অনলি, দে ক্যান মিন পিপুল। এই যে দেই সেই নট দে সে, দেই সেই মানেই হলো পিপল সেই বা ইট ইজ সেড। They say it is going to be a cold winter. Is it they can also mean the authority concerned, the government or the local council or the one's employee or the police. They want to make this a one-way street. They. তাহলে এটা ইনডেফিনিট প্রোনাউন হতে পারে, আবার ইউও কিন্তু ইনডেফিনিট প্রোনাউন হতে পারে। এই দুটাই, ইউ এবং দে দুটোই পার্সোনাল প্রোনাউন, কিন্তু এরা কি হতে পারে? ইনডেফিনিট প্রোনাউন হতে পারে। জেনে রাখেন, ইন দ্য ফিউচার ইনশাল্লাহ কাজে আসবে। তাহলে বিষয়টার ক্লারিফিকেশন গেল। এবার আমরা দেখব রিফ্লেক্সিভ প্রোনাউনের যে আলোচনাটা আপনাদেরকে বলছিলাম। রিফ্লেক্সিভ প্রোনাউন হতে গেলে এরা মূলত থাকবে হলো প্রিপোজিশনের পরে বা ভার্বের পরে, এবং এইটা এই সাবজেক্টকেই রিফ্লেকশন করবে। ধরেন আপনি একটা আয়নার সামনে দাঁড়ালেন, তো এটার রিফ্লেকশন আপনি আপনার চেহারাটাই দেখতে পাবেন। এই যে ইউ মাস্ট ট্রাস্ট ইয়োর সেলফ, মানে কি তোমার নিজেকে অবশ্যই বিশ্বাস করা উচিত। এই ট্রাস্টার ফোকাস ইয়োর সেলফের মাধ্যমে চলে যাচ্ছে ইউ এর উপরে। এই কারণে ইয়োর সেলফ, এখানে ট্রাস্ট সে বিশ্বাস করবে কাকে? ইয়োর সেলফ মানে হলো ইউ, যে কারণে এই প্রোনাউনটাকে সেলফ বিশিষ্ট প্রোনাউন, সেলফ বা সেলফ আমরা এদেরকে বলি রিফ্লেক্সিভ প্রোনাউন। শেষে এই যে দেখেন সেলফ বা সেলফ যুক্ত হয়ে রিফ্লেক্সিভ প্রোনাউন গঠিত এবং সাবজেক্ট অবজেক্ট হিসাবে একই বস্তুকে বোঝায়। তো পরের কোশ্চেনটা আমরা দেখি। এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের 2020-21-এর। পরের কোশ্চেন আমরা দেখি, which sentence is an example of reflexive pronoun? কোন বাক্যটা রিফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণ? এটা জুনিয়র পরিসংখ্যান সহকারী 2021 সালের প্রশ্ন। দেখেন আই হার্ট মাই সেলফ, এখানে ভার্ব আছে, ভার্বের পরে কি বসে? সেলফ যুক্ত প্রোনাউন, সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। এবার আসেন উই স দ্য কিং হিমসেলফ। খেয়াল করেন, এখন এখানে একটা ঝামেলাটা কি জানেন? রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো যদি আমাদের কোনো নাউন অথবা প্রোনাউন সাবজেক্ট বা অবজেক্টকে ইমফ্যাসিস দেয়, জোরালোভাবে বোঝায়, তখন তারা হয়ে যায় ইমফ্যাটিক প্রোনাউন। এই যে এখানে ইমফ্যাটিক প্রোনাউন। তো এই জায়গায় দেখেন যে হুইচ সেন্টেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে আই হার্ট মাই সেলফ, এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন। আই উইল ডু ইট মাই সেলফ, এটাও রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানে উই স দ্য কিং হিমসেলফ, আমরা স্বয়ং রাজাকে দেখলাম। এই হিমসেলফটা উই না, কিন্তু হিমসেলফটা হলো কিং,
এখানে দেখেন আই উইল ডু ইট বাই মাই সেলফ, আমি নিজেই করব বা একাই করবো। এখানে আই মানে মাই সেলফ, যেহেতু এখানে দুইটা আনসার আছে, তার মানে তৃতীয় আনসারে আমরা যেটা বুঝলাম, তৃতীয় আনসারে প্রশ্নকর্তা কি করেছেন, এই ইমফ্যাটিক প্রোনাউন যেহেতু আসছে রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে, কারণ একটা প্রশ্নের তো দুইটা আনসার হবে না, তো সেক্ষেত্রে একটা হবে, অথবা এই যে তিনটা নিলে আমাদের সবগুলোই হচ্ছে। এ কারণে বোঝা যাচ্ছে প্রশ্নকর্তা তিনটাই আনসার নিয়েছেন, এ কারণে আনসার হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। সেক্ষেত্রে আমরা রেফারেন্স দেখতে পারি। রেফারেন্স দেখলে আমাদের জন্য আরো সুবিধা হয়। দেখেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাই, তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে। এটা রেন অ্যান্ড মার্টিন হাই স্কুল ইংলিশ গ্রামার বই থেকে ছবিটা নেওয়া, আপনাদের বোঝার স্বার্থে দেখেন। আই উইল ডু ইট মাই সেলফ, এটা ইমফ্যাটিক প্রোনাউন। আই মাই সেলফ মানে আয়ের পরে মাই সেলফ, আশা করি আপনারা দেখতে পেয়েছেন। এই যে দেখেন, উই উইল সি টু আওয়ার সেলফ, ইউ ইউর সেলফ ক্যান বেস্ট এক্সপ্লেন, হি হিমসেলফ সেড সো, শি হার সেলফ সে সো, ইট ওয়াজ টোল্ড সো বাই দ্য টিচার হিমসেলফ, উই স দ্য প্রাইম মিনিস্টার হিমসেলফ। এই যে দেখেন, উই স দ্য কিং হিমসেলফ, এখানে এটুকু পরিবর্তন করছে। তাহলে দ্য টাউন ইটসেলফ, টাউন মানে ইটসেলফ, ইজ নট ভেরি লার্জ, মানে টাউনটা মানে খুব একটা বড় না। এবারে দেখেন, দে দেমসেলফ অ্যাডমিটেড দেয়ার গিল্ট, তারা নিজেরা তাদের অপরাধ স্বীকার করলো। ঠিক আছে, তাহলে এরা ইমফ্যাটিক প্রোনাউন হলো, এরা কিন্তু মূলত কি প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। তো এক্ষেত্রে আনসারটা সবগুলোই হবে। কিন্তু যদি পরীক্ষায় ইমফ্যাটিক আসে, সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে আনসার করতে হবে, যে আই উইল ডু ইট মাই সেলফ। এখানে আই মাই সেলফ নাই, কিন্তু আই ডু ইট মাই সেলফ। তো সেক্ষেত্রে যদি কখনো পরীক্ষায় এখানে রিফ্লেক্সিভ প্রোনাউনের জায়গায় যদি এই জায়গায় নিয়ে, আসলে আমার নিজেরও ঝামেলা আছে, কারণ রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে আনসার কিন্তু যদি বলা হয়, আনসারটা কিন্তু হওয়া উচিত অপশন এ। কিন্তু আবার রিফ্লেক্সিভ প্রোনাউনটা কিন্তু ইমফ্যাটিক প্রোনাউনকে অন্তর্ভুক্ত করে, আমরা রেন অ্যান্ড মার্টিনের বই থেকেই দেখি। এই যে দেখেন, রিফ্লেক্সিভ অ্যান্ড ইমফ্যাটিক প্রোনাউন, প্রশ্নকর্তারা এই যে আই হার্ট মাই সেলফ। দেখেন, সেলফ অ্যাডেড টু মাই ইয়োর হিম সেলফ, উই গেট হোয়াট কল্ড কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন। দে আর কল্ড রিফ্লেক্সিভ প্রোনাউন হোয়েন দ্য অ্যাকশন ডান বাই দ্য সাবজেক্ট টার্ন ব্যাকস মানে রিফ্লেক্টস আপন দ্য সাবজেক্ট। যখন এখানে সাবজেক্ট যে কাজটা করবে সেটা সাবজেক্টের উপরেই ফিরে আসবে। আই হার্ট মাই সেলফ, সাবজেক্ট আঘাত করলো কাকে, সাবজেক্টের উপরে ফিরে আসলো, আমি নিজেকে আঘাত করলাম। ইউ উইল হার্ট ইউর সেলফ, এই যে দেখেন, হি হার্ট হিমসেলফ, মানে এখানে সাবজেক্টের কাজটা সাবজেক্টের উপরেই ফিরে আসবে, যে কারণে আমরা সেলফযুক্ত প্রোনাউনকে অবজেক্ট হিসেবে ব্যবহার করি। তো এই জায়গায় কিন্তু যদি এক্সাম্পল অফ রিফ্লেক্সিভ প্রোনাউন, তো এক্ষেত্রে আনসারটা কিন্তু হওয়া উচিত এ, সঠিক আনসার হওয়া উচিত এ। কিন্তু আবার এরাও কিন্তু ইমফ্যাটিক প্রোনাউন হলেও এদেরকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা যায়, কারণ এরা এই যে প্রশ্নগুলো নিয়ে আসলেই আমাদের ঝামেলায় পোহাতে হয়। যাই হোক, আনসারটা এই রাখলাম। এটা এখন অমীমাংসিতভাবে এ রাখলাম, রিফ্লেক্সিভ প্রোনাউন। আর তাহলে আই উইল ডু ইট মাই সেলফ এবং উই স দ্য কিং হিমসেলফ, এগুলো হচ্ছে ইমফ্যাটিক প্রোনাউন। তাহলে এখানে সাবজেক্ট যে কাজটা করতেছে এটা তার উপরে গিয়ে পড়তেছে। তো রেফারেন্সও আপনাদেরকে হুবহু দেখালাম। এক্ষেত্রে এই যে উই স দ্য প্রাইম মিনিস্টার হিমসেলফ বা উই স দ্য কিং হিমসেলফ, এটা হচ্ছে ইমফ্যাটিক প্রোনাউন। আই উইল ডু ইট মাই সেলফ, এটাও ইমফ্যাটিক প্রোনাউন। রেফারেন্স আপনাদেরকে দেখাই দিলাম। প্রশ্নকর্তারা আগেও আপনাদেরকে বলছি, বিভিন্ন বই থেকে হুবহু কপি করেন। অনেক সময় আমরা একটু অমনোযোগী হয়ে গেলে এই প্রশ্নের উত্তর ভুল হয়ে যায়, আশা করি বুঝতে পারছেন। আর আরেকটা বিষয়, গতকাল আমি এই প্রশ্নটার একটু মিস ট্রান্সলেট করে ফেলছিলাম। এখন দেখেন,
এই যে মাস মানে কিন্তু এখানে বেশি না, অ্যাজ মাস অ্যাজ, অ্যাজ মাস অ্যাজ মানে পরিমাণে, অ্যাজ মাস অ্যাজ মাস মানে কোনো কিছুর পরিমাণ মানে সমপরিমাণ, অ্যাজ মাস এই যে অ্যাজ, ঠিক আছে। তাহলে দেখেন ইট উইল কস্ট অলমোস্ট অ্যাজ মাস অ্যাজ মানে অলমোস্ট মানে প্রায়, প্রায় এই পরিমাণে, কোন পরিমাণে, টু রিপেয়ার ইট, ঠিক আছে। মানে এটা মেরামত করতে যেই পরিমাণে খরচ হবে, ইট উইল কস্ট মানে এটা রিপেয়ার করতে মেরামত করতে যে পরিমাণে খরচ হবে মানে প্রায় একই পরিমাণ খরচ হবে, অ্যাজ ইট উড টু বাই এ নিউ ওয়ান। এই যে দেখেন রিপেয়ার অ্যাজ ইট উড মানে এটা আমাদের মেরামত করতে যে খরচটা হবে এটা কিনতে গেলেও ওই নতুন একটা কিনতে গেলে একই পরিমাণে খরচ হবে, মানে প্রায় খরচটা একই সমান হবে। এটা একটু মিস ট্রান্সলেশন ছিল গতকাল। তাহলে আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমরা গতকাল এই পর্যন্ত ছিলাম, ভার্ব এবং প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। তো সেক্ষেত্রে এই যে ফরের পরে আমি বলেছিলাম যেহেতু এটা একটা প্রিপোজিশনের পরে আমাদের অবজেক্টিভ ফর্ম লাগবে, যদিও ইনফর্মাল ইংলিশে হুকেও অবজেক্টিভ হিসেবে ব্যবহার করা যায়, কিন্তু সেটা মূলত স্পোকেনে, কিন্তু আমাদেরকে পরীক্ষায় মূলত ফর্মাল ইংলিশ অনুসারে আনসার করতে হবে। আমরা যে গ্রামারগুলো শিখতেছি মূলত এটা ফর্মালের জন্য। তাহলে আমরা পরের প্রশ্নে ফিরে যাই। পরের কোয়েশ্চেনটা দেখেন, উইচ সেন্টেন্স ইজ কারেক্ট? সোনালী ব্যাংক সিনিয়র অফিসার, ঠিক আছে, 20 সালের পরীক্ষায় আসছে। দিস ইজ হি স্পিকিং, এটা আপনার এইভাবে দেখলে হবে না যে এটা তার বলা, দিস ইজ হিমসেলফ স্পিকিং, তারপর দেখেন দিস ইজ হিম স্পিকিং, দিস ইজ হি স্পিকিং। তাহলে এক্ষেত্রে আমাদের কোনটা রাইট আনসার? ইনফরমালি আমরা ইটস মি বা দিস ইজ হিম, ইনফরমালি আপনি এটা ব্যবহার করতে পারবেন, কিন্তু ফর্মালি আমাকে এটাই আনসার করতে হবে, কারণ বি ভার্বের পরে আমাদের সাবজেক্টিভ প্রোনাউন বসবে। এই যে দেখেন বি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াস, আর ইটসেট্রা, এরপরে সাবজেক্টিভ ফর্ম বসে। এটা হলো ফর্মাল রুলস। যেমন দেখেন ইট ইজ নট ফর ইউ টু টেক দ্য রেসপন্সিবিলিটি, ইট ইজ আই, ঠিক আছে, মানে এটা আপনার দায় না, আপনাকে দায় নিতে হবে না। তাহলে দেখেন ইট ইজ আই হু অ্যাম, তো একটা বিষয় দেখেন এই যে আই এটা হলো পূর্বপদ অ্যান্টিসিডেন্ট, আর এটা হলো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের যে পূর্ববর্তী প্রোনাউনটা থাকে বা নাউন থাকে সেটা হলো তার অ্যান্টিসিডেন্ট। তো আমাদের যে রাইট ফর্ম অফ ভার্ব অনুসারে যে ভার্বটা বসবে এইটা রিলেটিভ প্রোনাউনের আগের পার্সন অনুসারে, যেহেতু এটা আই আছে, ইট ইজ আই হু ইজ দ্য গিল্টি হবে না, হু অ্যাম, এখান থেকে এটাকে মাইনাস করে দিলে যা হবে, ধরে নিলাম যে এখানে রিলেটিভ প্রোনাউনকে আমি কেটে দিলাম, তাহলে ইট ইজ আই অ্যাম, এইরকম ইট ইজ আই হু অ্যাম। ইট যদি এখানে হি হতো তাহলে এখানে ইজ হতো, এখানে যদি ইউ হতো ইট ইজ ইউ হু আর, তার মানে এটা কোনো প্রভাব ফেলবে না। আই এম দ্য গিল্টি পারসন ইন দিস ম্যাটার, মানে এই ব্যাপারে তোমার দায় নাই, যে দায়টা সেটা আমার, আমি দোষী। তো এই প্রশ্নটা নিয়ে বেশ কিছু বিতর্ক এক সময় হয়েছিল। তো পরবর্তীতে আমি কিন্তু এটা রেফারেন্স বের করে দেখিয়েছিলাম। আমি আগেও বলেছি, এখনো বলি, আমাদের দেশে যারা প্রশ্ন করেন তারা বিভিন্ন বই কপি করেন। যাই হোক, আজান হচ্ছে, আমরা একটু সাইলেন্ট মোডে যাই।
যাই হোক, আমরা এই যে ইনডেফিনিট প্রোনাউন্সের বলা যায় না, প্রশ্নকর্তা যারা আছেন তারা যে বিভিন্ন বই থেকে কপি করে, আমি ইতিমধ্যে আপনাদেরকে প্রমাণ দেখালাম। আগের যে রিফ্লেক্সিভ প্রোনাউন ইমফ্যাটিকের যেটা আসছে সেটাও কিন্তু এই হাই স্কুল ইংলিশ গ্রামার এন মার্টিনের বই থেকে কপি করা। তারপরে যে প্রশ্নটা আপনাদেরকে দেখালাম ওটা ব্যারেন স্টোফেল থেকে কপি করা। তো এই যে এখানেও দেখেন ইনডেফিনিট প্রোনাউন্স, এখন বলা যায় নেক্সট টাইম এই উদাহরণটাই দিতে পারে, দে সে হি হ্যাজ লস্ট হেভিলি, সে মারাত্মকভাবে হারিয়ে গেছে। তো এখানে দেই মানে হলো পিপল ইন জেনারেল, পিপল ইন জেনারেল। তারপরে দেখেন দে সেড দ্যাট ওয়ান অফ দ্য লোকাল ব্যাংকস হ্যাজ স্টপ পেমেন্ট, দে সে মানে ইট ইজ সেড বাই সাম পারসন। তাহলে এখানে আমরা আরও আর একটা রেফারেন্স পেলাম যে হাই স্কুল ইংলিশ গ্রামার এন মার্টিনের বইও আছে কি দে কি হিসেবে ব্যবহার হতে পারে, এটা ইনডেফিনিট প্রোনাউন হিসেবে ব্যবহার হতে পারে। তাহলে আমরা আরও একটা বাড়তি এক্সাম্পল পেলাম, মানে আমাদের শেখার মধ্যে কোনো জড়তা থাকলো না। এখন এই যে দিস ইজ হি স্পিকিং আর হিম স্পিকিং, এটা কিন্তু আপনাদেরকে এইমাত্র আমি রেফারেন্স দেখালাম ব্যারেন স্টোফেল থেকে। এই যে আমার পেজে যে আপনারা সার্চ দিলেই পাবেন। এই যে দেখেন এটা কত নাম্বার দেখেন, প্রবলেম নাম্বার 43, সাবজেক্ট প্রোনাউন্স ইন কমপ্লিমেন্ট পজিশন। কমপ্লিমেন্ট পজিশনে কি বসবে, ইনকারেক্ট, দিস ইজ হিম স্পিকিং, কিন্তু এটা আপনি স্পোকেনে ব্যবহার করলেই করতে পারেন, কেউ আপনাকে ফাঁসিতে চড়াবে না। উপরে পয়লাটা দেখেন, ইট ওয়াজ হার হোম এভরি ওয়ান ওয়ান্টেড টু উইন, দেখেন ইট ওয়াজ শি হোম এভরি ওয়ান ওয়ান্টেড টু উইন, মানে প্রত্যেকেই যাকে জয় করতে চাইছিল। এখানে সে এমন একটা সুন্দরী যাকে প্রত্যেক পুরুষই জয় করতে চাইছিল। এখন দেখেন ইট ইজ দেম অ্যাট দ্য ডোর এগেন, মানে ইজ ইট দেম, মানে দরজায় কি আবারও তারা আসছে, তার মানে ইজ ইট দেই হবে। পরেরটাই দেখেন দিস ইজ হিম স্পিকিং, এটা হবে দিস ইজ হি স্পিকিং। তাহলে এই যে দেখেন ইট ওয়াজ আস হবে না, ইট ওয়াজ উই হবে। তো আশা করি আপনাদের এই বিষয়গুলো নিয়ে প্রবলেম থাকবে না। দেখেন আই হ্যাভ টু অ্যাডমিট ইট ওয়াজ মি না হবে, ফর্মালি কারেক্টের ক্ষেত্রে আই হ্যাভ টু অ্যাডমিট দ্যাট ইট ওয়াজ আই ওয়ান্টেড টু গো। পরেরটা ডিডন্ট ইউ নো দ্যাট, তুমি কি জানতা না, ইট ওয়াজ উই হু প্ল্যান্ড দ্য জোক, সরি হু প্লেড দ্য জোক, আমরা এটা কি করছিলাম, কৌতুকটা করেছিলাম। তো এক্ষেত্রে দেখেন ইট ওয়াজ উই নট আস। তো আমরা বুঝতে পারলাম ফর্মালি আমাদেরকে কি করতে হবে, বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। তো আমি প্রায় সব প্রশ্নই বের করে করে দেখাতে পারবো, প্রশ্নকর্তা কোন বইয়ের কোন পৃষ্ঠা কোথা থেকে কপি করছে। আমার কাছে এই রেফারেন্সগুলো আল্লাহর রহমতে স্টোর করা আছে। তো আশা করি আপনারাও কনভিন্সড হচ্ছেন যে আমাদের দেশে যারা প্রশ্ন করেন তারা এতটা দক্ষ মানুষ না যতটা হওয়া উচিত। তাহলে কি হতো, প্রশ্নগুলোর মান আরও ভালো হতো। তাহলে দেখেন এ কারণে আমি ফেসবুকে পোস্ট দিলে রেফারেন্স মানে স্ক্রিনশট দুটোই দিয়ে দিই। এই যে যেটা তখন আজানের কারণে বলতে পারলাম না, উইচ সেন্টেন্স ইজ কারেক্ট। তাহলে দেখেন টু বি ভার্বের পরে বা কমপ্লিমেন্ট পজিশনে সাবজেক্ট প্রোনাউন বসে, রেফারেন্স ব্যারেন স্টোফেল, প্রবলেম নাম্বার 43, 3 নাম্বার এক্সাম্পল। তো আপনারা একটু মনোযোগী হয়ে পোস্টগুলো পড়লে, পোস্টে কিন্তু আরও বিস্তারিত লেখা আছে, দেখেন অনেক বড় পোস্ট আছে আপনাদের বোঝার স্বার্থে। এই পোস্টটা আপনারা প্লিজ পড়ে নেবেন। এই যেটাও বলা আছে দেনের পরে ফর্মাল ইংলিশে সাবজেক্ট প্রোনাউন বসে, হি ইজ ওল্ডার দেন আই বা আই এম, কিন্তু মডার্ন স্ট্যান্ডার্ড ইংলিশে এখন অবজেক্টিভ প্রোনাউন ব্যবহার হয়, তবে এটা মূলত স্পোকেনে বেশি ব্যবহার হয়, মানে রং ধরা হয় না, লিখলেও ভুল না। যেমন দেখেন ইউ আর টলার দেন মি, অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে শি ইজ টলার দেন হিম। তারপরে দেখেন আই এম ওল্ডার দেন হার, শি ইজ মাস টলার দেন মি, হিজ আ কাপল অফ ইয়ার্স ওল্ডার দেন মি। সিএলডি মানে কেমব্রিজ অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি। তারপর সিএসডি মানে কেমব্রিজ স্কুল ডিকশনারি, লিন্ডা ইজ 3 ইয়ার্স ইয়াঙ্গার দেন মি। আগে কিন্তু এই দেনের পরে অবজেক্টিভের ব্যবহার ছিলই না, আগের কোনো গ্রামার বইয়ে পাওয়া যেত না। সবসময় দেনের পরে আমরা দেখেছি সাবজেক্ট প্রোনাউনের ব্যবহার। এখন মডার্ন এসে হয়েছে কি সাবজেক্ট প্রোনাউন প্লাস বি ভার্ব লাগবে। যেমন হি ইজ ওল্ডার দেন, আর এটাকে টু মাস ফর্মাল ধরা হয়, মানে মাস টু ফর্মাল। আর এখন হবে যদি দেনের পরে আমরা ব্যবহার করি সাবজেক্ট প্লাস বি ভার্ব অথবা ডু ভার্ব, অথবা আমাদেরকে অবজেক্টিভ প্রোনাউন ইউজ করতে হবে। তো আপনারা এই পোস্টটা ভালো করে পড়বেন, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখেন আই উইশ আই ওয়ার হি, হিম নয়, পিকেটি সরকারের বই থেকে। এটাও কিন্তু প্রশ্ন আসছে, আমরা আলোচনায় এখন দেখতে পাবো। এই যে ইট ইজ উই হু আর টু ব্লেম, এখানে হুকে বাদ দিয়ে দেন তাহলেই বুঝতে পারবেন। ইট ইজ হি হুম দ্য কমিটি হ্যাজ চুজেন, ইট ওয়াজ শি বা হি নট আই। তার মানে
আমাদের সাবজেক্ট পজিশনেও সাবজেক্টিভ এবং বি ভার্বের পরেও সাবজেক্টিভ ফর্ম বসে। তাহলে আমরা পরের আলোচনায় যাওয়া যাক। দেখেন, ইট ইজ নট হু আর টু ব্লেম। তাহলে এই যে এটা বি ভার্ব, ঠিক আছে, ইজ, এই জায়গায় আমাদের কি লাগবে? এই জায়গায় এই ভার্ব অনুসারে প্রোনাউন লাগবে, সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন তাহলে দেখেন 1 2 3 মানে মি, আস, হিম তিনটায় অবজেক্টিভ হবে না, তাহলে সহজ আনসার এইটা, উই আর। দেখেন যে উদাহরণটা আমি দেখালাম, ইট ইজ, তাহলে দ্য কমিটি হ্যাজ চুজেন, তাহলে বি ভার্বের পরে আমাদের সাবজেক্টিভ লাগবে, এইটা হবে। তবে আরেকটা বিষয়, এটাও চাইলে আমরা কিন্তু ব্যবহার করতে পারি, কিন্তু এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। এই যে দেখেন, আই উইশ, আই ওয়ার, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা তত্ত্বাবধায়ক 10 সালের পরীক্ষায় আসছে, আবার প্রবাসী কল্যাণ ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার 17 সালের পরীক্ষায় আসছে। তাহলে আই উইশ, আই ওয়ার, এটা বি ভার্বের পরে আমাদের লাগবে সাবজেক্ট ফর্ম, তাহলে এটা অবজেক্টিভ ফর্ম, এটা পজেসিভ, এটা হলো রিফ্লেক্সিভ, তাহলে বসবে হলো হি। একইভাবে দেখেন, ইট ওয়াজ শি নট মি, তাহলে কি হবে? বি ভার্বের পরে আমি যেহেতু এখানে সাবজেক্টিভ ব্যবহার করেছি, এখানেও সাবজেক্টিভ হবে, তাহলে ইট ওয়াজ শি নট আই, মি হবে না। এই যে এটা যেহেতু আমাদের বি ভার্ব, এখানে দুটাই আমাদের সাবজেক্টিভ লাগবে, এটাও সাবজেক্টিভ, এটাও সাবজেক্টিভ, তাহলে আমাদের এটাই রাইট, শি নট আই, এটা হবে না, হার হবে না, হার নট আই, এটা হবে না, শি বাট মি, এটাও হবে না, কারণ বি ভার্বের পরে আমাদের পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। পরেরটা দেখি, ইট ওয়াজ ড্যাশ হু ফার্স্ট রেজ দ্য ইস্যু ইন দ্য মিটিং, মানে সবাই, মিটিং মানে সবাই বিষয়টা উত্তোলন করেছিল কে? সেটা আমি, তাহলে ইট ওয়াজ আই, বি ভার্বের পরে সাবজেক্টিভ, মি আছে, মাই সেলফ, হিমসেলফ, এগুলো অবজেক্টিভ হবে না, এই দুটা তো রিফ্লেক্সিভ। এখানে আমরা দেখি, ইট ওয়াজ আস হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভ, তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে আমাদের বসবে সাবজেক্ট প্রোনাউন, ঠিক আছে। এখন বিফোরের পরে আমরা কি ব্যবহার করি? পাস্ট ইনডিফিনিট, আর বিফোরে পূর্বে পাস্ট পারফেক্ট, তাহলে এখানে আমাদের সাবজেক্টিভ। তাহলে দেখেন, এখানে আস হলো এই দুটো বাদ, কারণ বি ভার্বের পরে, তবে স্পোকেনে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন, এখানে কোনো বাধা ধরা নাই। এখন এই যে দেখেন, হু হ্যাড লেফট বিফোর দ্যাট টাইম হি হ্যাড অ্যারাইভড, এটা আমার একে তো কি বলবো যে অতিরঞ্জন হয়ে গেছে, রিডান্ডেন্ট হয়ে গেছে, আমার এখানে দা টাইমেরই দরকার নাই, আর বিফোরে পরে পাস্ট ইনডিফিনিট, এ কারণে এখানে পাস্ট পারফেক্ট আছে, আমার এক্ষেত্রে ডি নেওয়া যাচ্ছে না, যদিও এখানে সাবজেক্টিভ আছে, কিন্তু এই সিকোয়েন্সের কারণে আর নেওয়া যাচ্ছে না। এই যে 2 নম্বরে যেটা বলা আছে, পাস্ট পারফেক্ট, বিফোর, পরে পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপরে দেখেন, নাউনের পূর্বে পজেসিভ অ্যাডজেক্টিভ, এটা ট্রেডিশনাল গ্রামার অনুসারে, কিন্তু মডার্ন গ্রামার অনুসারে এগুলোকে বলে পজেসিভ ডিটারমিনার, এরা হচ্ছে পজেসিভ ডিটারমিনার এমজি মডার্ন গ্রামার অনুসারে, আর ক্লাসিক্যাল গ্রামার বা ট্রেডিশনাল গ্রামার অনুসারে এরা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন, সাধারণত নাউন পজেসিভের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস যুক্ত হয়, কিন্তু এই যে দেখেন নাউনের ক্ষেত্রে, যেমন রহিমস, করিমস, তখন অ্যাপোস্ট্রফি এস লাগতেছে, কিন্তু ইটের যখন আমরা পজেসিভ করতেছি সেক্ষেত্রে এই যে দেখেন ইটস, এই ইটস মানে হচ্ছে ইট ইজ বা ইট হ্যাজ। টেক ড্যাশ টাইম, তাহলে টেক ইউর টাইম, নাউনের আগে পজেসিভ অ্যাডজেক্টিভ বা পজেসিভ ডিটারমিনার বসবে, টাইম নাউন। পরে দেখেন, আই রিয়েলি লাইক দ্য ওয়ে, ঠিক আছে, আমি তোমার এই উপায়টা পছন্দ, দ্যাট কার লুকস, বাট ড্যাশ প্রাইস ইজ মাস ইজ মোর দেন আই ক্যান অ্যাফোর্ড, এই কার্ডটা দেখতে যেমন ঠিক আমি এটা পছন্দ করি, কিন্তু এর যে প্রাইস, মানে কিসের প্রাইস? এই গাড়ি প্রাইস, ঠিক আছে, এটা বেশি, যেটা আমি কিনতে পারবো, মানে আমার ক্রয় ক্ষমতার বাইরে, আই ক্যান অ্যাফোর্ড মানে আমার এটা কেনার সামর্থ্য আছে, এটা বোঝাচ্ছে, মানে এর ব্যয়ভারটা আমি বহন করতে পারি, তার চেয়ে কি এই গাড়ির দামটা বেশি, তাহলে প্রাইসটা হচ্ছে কি নাউনের আগে আমাদেরকে ব্যবহার করতে হবে পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে ইট হ্যাজ আছে, ইট বাদ, ইট হ্যাজও বাদ, তাহলে আমাকে থাকতে পজেসিভের এই দুইটা, তো এইটা ইটস মানে ইট ইজ অথবা
এই যে দেখেন ইটস মানে হলো ইট ইজ অথবা ইট হ্যাজ, তাহলে হবে ইটস। অনেকে এটা অনেক সময় ভুল করে বসে, যে এ বুক ইজ, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কাভার, অনেকে এইটা দিয়ে বসে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কাভার। আমি অনেক জায়গায় দেখছি ফেসবুকে এই যে এইটা দিয়ে রাখে, এটা ভুল, দিতে হবে এটা বাই ইটস কাভার, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কাভার, এইটা হবে এইতে যেটা আছে। এই যে দেখেন ইউথ, আই ডু অ্যাডোর দি, এই দি মানে কিন্তু হচ্ছে তোমাকে বা আপনাকে বা তোকে, এটাই যে দেখেন দি এর অর্থ হচ্ছে ইউ, শুধুমাত্র একজনকে, যে আমি। আর এই যে ডু অ্যাডোর, অ্যাডোর মানে ভালোবাসা, প্রশংসা করা, আদর করা। তো এই যে আই ডু লাভ ইউ, আমি তোমাকে অবশ্যই ভালোবাসি, মানে ওটাকে আরো জোরালোভাবে বোঝানোর জন্য, ইমফ্যাসিস দেওয়ার জন্য আমরা এটাকে বলি ইমফ্যাটিক। আমরা যেমন আগে দেখে আসলাম ইমফ্যাটিক প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন যদি জোরালোভাবে কোনো সাবজেক্ট বা অবজেক্টকে বোঝায় সেক্ষেত্রে ওই রিফ্লেক্সিভ প্রোনাউন হয়ে যায় ইমফ্যাটিক। তেমনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মানে মেন ভার্বের আগে যদি আমরা অক্সিলারি হিসেবে ডু ভার্ব ব্যবহার করি, এই ডুকে বলা হয় ইমফ্যাটিক ডু। হি এর ক্ষেত্রে ডাজ হতে পারে, শি এর ক্ষেত্রে, থার্ড পার্সনের ক্ষেত্রে ডাজ হতে পারে, জি হি ডাজ লাভ ইউ, শি ডাজ লাভ ইউ, ঠিক আছে। তেমনি আই ডু লাভ ইউ, আমি তোমাকে অবশ্যই ভালোবাসতাম, সেক্ষেত্রে আই ডিড লাভ ইউ, সেক্ষেত্রে ডিড হবে। তো সেক্ষেত্রে এখানে হবে আই ডু অ্যাডোর দি, দি মানে ইউ, একজনকে বুঝাবে। ব্যাখ্যাগুলো আপনারা মনোযোগ দিয়ে পড়বেন। পরেরটাই দেখেন জেরান্ড, এখন আর মডার্ন গ্রামারে জেরান্ড নাই, এখন ভার প্লাস আইএনজি মানেই প্রেজেন্ট পার্টিসিপল, ঝামেলাটা দূর হয়ে যাচ্ছে। প্রশ্নকর্তাদেরও এই বিষয়ে সচেতন হওয়া উচিত, ঠিক আছে। ভার প্লাস আইএনজি এর ক্ষেত্রে দেখেন পজেসিভ অ্যাডজেক্টিভ বসে। তো দেখেন প্রেপোজিশন এবং জেরান্ড এর মাঝে কি বসবে আমাদের, যদি জেরান্ড হয়, এখানে একটা বিষয় আছে, ভার প্লাস আইএনজি যদি নাউন হিসেবে কাজ করে সেক্ষেত্রে তার আগে আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। তো প্রেপোজিশন এবং জেরান্ড এর মাঝে পজেসিভ অ্যাডজেক্টিভ স্ট্রাকচারটা দেখেন, প্রেপোজিশন, পজেসিভ অ্যাডজেক্টিভ বা পজেসিভ ডিটারমিনার, আর হলো জেরান্ড। এখানে দেখেন যে মাই ফাদার নেভার অ্যাপ্রুভড, আমার বাবা কখনোই অনুমতি দেয়নি বা মেনে নেয়নি। কোনটা মেনে নেয়নি, এই যে দেখেন হার ম্যারিং, তাহলে হার টু ম্যারি এইটা হবে না, কারণ পজেসিভের পরে আমাদের জেরান্ড লাগবে। হার ম্যারিং আছে আর শি ম্যারিং আছে, তাহলে তো সাবজেক্টিভ হওয়ার সুযোগই নাই, শি নট ম্যারি, এই তিনটাই বাদ, তাহলে এইটা হবে। এইটা আমাদের হলো পজেসিভ অ্যাডজেক্টিভ আর এইটা হলো জেরান্ড। পরেরটা আমরা দেখি, দেখেন উই ইনসিস্টেড অন লিভিং দ্য রুম, তাহলে এইটা আমাদের প্রেপোজিশন, এইটা হলো জেরান্ড, মাঝখানে আমাদেরকে ব্যবহার করতে হবে পজেসিভ অ্যাডজেক্টিভ বা পজেসিভ ডিটারমিনার। তাহলে ইউ হবে না, টু ইউ হবে না, ইউরস হবে না, ইউ আর হবে না, রাইটটা কোনটা, এইটা ইউর। মানে উই ইনসিস্ট অন ইউর লিভিং দ্য রুম, মানে আমরা তোমাকে রুম ত্যাগ করার জন্য জোরাজুরি করছি, মানে আমরা চাচ্ছি, জোর দিয়ে বলতেছি তুমি রুম থেকে চলে যাও। একইভাবে দেখেন ইফ ইউ ইনসিস্ট ড্যাস্ট, ঠিক আছে, ইউ মাস্ট পে মাই মানি, তুমি যদি আমাকে আসার জন্য জোরাজুরি করো তাহলে অবশ্যই তোমাকে আমার টাকাটা পরিশোধ করতে হবে। তাহলে ইনসিস্টের পরে আমরা জানি অন বসে, তাহলে এখানে আমাদের জেরান্ডটা হচ্ছে কামিং, তাহলে মাঝখানে বসবে হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে মি টু কাম হবে না, কারণ ইনসিস্টেডের পরে আমাদের প্রিপোজিশন অন ব্যবহার করতে হয়। তাহলে এই দুটা আগে আমরা বাদ দিয়ে দেবো, বি আর ডি, ঠিক আছে। বাকি থাকে হলো এ আর সি, তাহলে অনের পরে জেরান্ড আর মাঝখানে তো পজেসিভ কি ব্যবহার করতে আমাদেরকে, পজেসিভ অ্যাডজেক্টিভ, অবজেক্টিভটা ব্যবহার হবে না। একইভাবে দেখেন হোয়েন ফ্রেন্ডস ইনসিস্ট অন, ঠিক আছে, ওই একই বিষয়, অনের পরে আমাদের জেরান্ড, মাঝখানে বসবে হলো পজেসিভ, তাহলে এইটাই হচ্ছে দে আর অ্যাকসেপ্টিং। প্রথমে আসছে এটা হলো চিটাগং ইউনিভার্সিটি গতে 12-2-3-এ, তারপরে আসছে ডি ইউনিটে, ঘ ইউনিটে 12-13-তে, প্রশ্নগুলো রিপিট হয়। তাহলে কি হচ্ছে, হোয়েন ফ্রেন্ডস ইনসিস্ট অন দে আর অ্যাকসেপ্টিং এক্সপেন্সিভ গিফটস, যখন বন্ধুরা কি বলে দামি উপহার নেওয়ার জন্য জোরাজুরি করে, ঠিক আছে। ইট মেক্স মোস্ট পিপল আনকমফোর্টেবল, মানে কি এটা অনেক লোককে অস্বস্তি দেয় আর কি, মানে এটা স্বাচ্ছন্দ্য বোধ করায় না। পরের কোশ্চেন দেখেন, পজেসিভ অ্যাডজেক্টিভ নাউনের পরিবর্তে আমরা পজেসিভ প্রোনাউন ব্যবহার করতে পারি। তো এই বিষয়টাই কিন্তু একটা ডিটেল পোস্ট আছে ফেসবুকে, এটার উপরে আমি রাতে একটা ইন ডিটেল মানে ডিটেল ক্লাস নেব।
এখানে যে বিষয়টা দেখেন, মাই পারফরমেন্স ইজ বেটার দেন ইওর পারফরমেন্স। তাহলে এই যে ইওর পারফরমেন্স দ্বিতীয়বার আর আমার বলার দরকার নেই, মানে পারফরমেন্সকে রিপিট করার দরকার নেই। আমরা প্রোনাউন কেন ব্যবহার করি? নাউনের রিপিটেশনটা অ্যাভয়েড করার জন্য। তাহলে মাই পারফরমেন্স ইজ বেটার দেন, এর পরিবর্তে নাউন ফ্রেজের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি ইয়োর্স। ইয়োর্স মানে ইওর পারফরমেন্স। একইভাবে দেখেন এই যে আবার রিলেটিভ, এখানে আমরা এ ফ্রেন্ড, এ রিলেটিভ, এ হ্যাবিট, ফেভারিট, গেম, তারপরে আমরা এই যে মাইন, হিজ, হার এগুলো ব্যবহার করি, কারণ এদেরকে আমরা ব্যবহার করি ওয়ান অফ এর পরিবর্তে। তো যাই হোক, রাত্রে ব্যাপারে একটা ডিটেল ক্লাস থাকবে, এখানে আমরা এই বিষয়টা বোঝার চেষ্টা করি। দেখেন ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে হচ্ছে এ ফ্রেন্ড অফ মাইন। এখন আপনারা বলতেছেন আমি আপনার একজন ফ্যান, আমি আপনার একজন ফ্যান, মানে আই এম ওয়ান অফ ইউর ফ্যান্স। তাহলে এটা আই এম ইউর ফ্যান হবে না, ঠিক আছে? এক্ষেত্রে হবে আই এম এ ফ্যান অফ ইয়োর্স, আই এম এ ফ্যান অফ হিজ। হিজের ক্ষেত্রে একই, কিন্তু মানে হিজের পজেসিভ অ্যাডজেক্টিভ এবং পজেসিভ প্রোনাউন সেম। এই যে দেখেন মাই ডগ ইজ স্মার্টার দেন, তাহলে আমার কুকুরটা তাদের কুকুরের চেয়ে স্মার্টার। তাহলে এই যে দেয়ার ডগ, এ কারণে আমরা ব্যবহার করলাম দেয়ার্স, দেয়ার ডগ। মাই ডগ ইজ স্মার্টার দেন দেয়ার ডগ, এখানে দেয়ার ডগ। এখন ওই ডগের রিপিটেশন করলাম না দেখে আমরা এখানে আনসার নিচ্ছি দেয়ার্স। দেয়ার্স মানে দেয়ার ডগ, দেয়ার হবে না, কিন্তু হবে দেয়ার্স, পজেসিভ প্রোনাউন লাগবে। মাই ডগ ইজ স্মার্টার দেন দেয়ার ডগ, দেয়ার ডগ মানে দেয়ার্স। তাহলে আমাদেরকে বলতে হচ্ছে মাই ডগ ইজ স্মার্টার দেন দেয়ার্স। এখানে দেখেন ইজ দ্যাট মাই কি, জি এটা কি আমার চাবি, অর ইজ ইট মানে এটা কি আমার চাবি নাকি তোমার চাবি, মানে তাহলে কি হচ্ছে ইজ দ্যাট মাই কি অর ইজ ইট ইওর কি। এখন আমি ইওর কি না বলে আমি বলতেছি ইয়োর্স, ইয়োর্স মানে হচ্ছে ইওর কি, মানে এটা কি আমার চাবি নাকি এটা তোমার চাবি। ঠিক পরেরটাই আমরা আসি, দেখেন আওয়ার ল্যাবরেটরি, ল্যাবরেটরি ইজ মাস মোর স্পেশাস, স্পেশাস মানে স্থানবহুল, বড় আর কি। তো একটা বিষয় দেখেন, যখন কম্প্যারিজন করব তো এটার তো কম্প্যারিজন হচ্ছে না, যেমন গুড, বেটার, বেস্ট এরকম ফর্ম নাই, এটা একাধিক সিলেবল বিশেষ। স্পেশাস, স্পেশাস, কনসাস, তো স্পেশাস দুইটা সিলেবল আছে, তখন এর আগে আমরা ব্যবহার করব মোর। আর মোরকে আরো মডিফাই করার জন্য ওর আগে আমরা ব্যবহার করতে পারি মাস বা ফার। তাহলে আমাদের গবেষণাগারটা কি, আমাদের গবেষণাগারটা তার গবেষণাগারের চেয়ে আরো অনেক বেশি স্থানবহুল। এখানে দেখেন ইউ হবে না, এখানে আমাদের লাগবে হলো সে ইওর ল্যাবরেটরি যদি হতো সেক্ষেত্রে লাগতো হলো ইয়োর্স। যদি তার ল্যাবরেটরি সে হতো হিজ ল্যাবরেটরি, তাহলে এখানে হতো হিজ, এখানে হিজ নাই, এই দুটো বাদ। এবারে দেখেন দেয়ার, এখানে হলে হবে দেয়ার ল্যাবরেটরি, তো সেক্ষেত্রে হওয়া লাগতো দেয়ার্স। এখন দেখেন দেই তো হবেই না, তাহলে বাকি থাকলো হার্স। হার্স মানে আওয়ার ল্যাবরেটরি ইজ মাস মোর স্পেশাস দেন হার ল্যাবরেটরি মানে হচ্ছে হার্স। তাহলে রাইট আনসারটা ডি। এখন দেখেন ইউ শুডন্ট সে ন্যাস্টি থিংস, মানে আপত্তিকর কোনো কিছু বলা উচিত না অ্যাবাউট জেসিকা, জেসি সম্পর্কে তোমাদের আপত্তিকর কিছু বলা উচিত না। শি ইজ আ ফ্রেন্ড অফ, সে আমাদের একজন বন্ধু। তাহলে কি হচ্ছে দেখেন, শি ইজ আ ফ্রেন্ড অফ, হার হবে না, হবে হলো এখানে হার্স। এই যে এখানে যে ওয়ান অফ, শি ইজ ওয়ান অফ আওয়ার ফ্রেন্ডস, ওয়ান অফ আওয়ার ফ্রেন্ডস বা ওয়ান অফ হার ফ্রেন্ডস, তাহলে হবে হার্স। এই যে এখানে মাইন আছে, মাইনের জায়গায় মাইন, হার্স, হিজ, হিজের তো দুইটা সেম ফর্ম বা দেয়ার্স। তাহলে দেখেন ইও হবে না, আমাদের এখানে লাগবে পজেসিভ প্রোনাউন। তাহলে এখানে আমাদের রাইট আনসারটা হবে আওয়ার্স, মানে শি ইজ এ ফ্রেন্ড অফ আওয়ার্স, মানে শি ইজ ওয়ান অফ আওয়ার ফ্রেন্ডস। শি ইজ এ ফ্রেন্ড অফ আওয়ার্স মানে শি ইজ ওয়ান অফ আওয়ার ফ্রেন্ডস। তো ওর পরিবর্তে আমরা ব্যবহার করলাম আওয়ার্স, মি হবে না। শি ইজ এ ফ্রেন্ড অফ মি না, শি ইজ এ ফ্রেন্ড অফ মাইন, পজেসিভ প্রোনাউন লাগবে, এটা অবজেক্টিভ প্রোনাউন। তো আপাতত এ পর্যন্তই, আবার ইনশাল্লাহ আমরা রাত্রে কন্টিনিউ করব। তার আগে একটা প্রশ্ন দেখায়, অনেক শিক্ষার্থী আমাকে এই প্রশ্নটা করেছিল যে এখানে বি ভার্বের পরে সাবজেক্টিভ হওয়ার কথা, কিন্তু অবজেক্টিভ কেন হলো? মনে রাখবেন বি ভার্বের পরে আবার প্রিপোজিশন আছে, ফর আছে, দ্য প্রেজেন্টস উপহারগুলো, আর ফর ইউ অ্যান্ড মি, ফর ইউ অ্যান্ড মি। এখন এইটা কেন হলো না? এর কারণ হলো 2, 3, 1, সাবজেক্ট হোক অবজেক্ট হোক সিকোয়েন্সটা হবে 2, 3, 1।
সাধারণ স্টেটমেন্টের ক্ষেত্রে, জেনারেল স্টেটমেন্টের ক্ষেত্রে। এই জন্য আগে সেকেন্ড পারসন 2, তারপরে 3 যেহেতু নাই, তারপরে 1। এই কারণে এইটা হবে না। তো প্রথম বিষয় হলো বি ভার্বের পরে আমাদের প্রিপোজিশন আছে, সেহেতু আমাদের প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ব্যবহার করতে হবে, আর এর সিকোয়েন্সটা হবে সাধারণত 2, 3, 1। তো আপাতত এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।